2010 সালে আন্তর্জাতিক কনভেনশনে, জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে এই আজকের এই 30 তারিখকে আন্তর্জাতিক গুম দিবস হিসাবে স্বীকৃতি দেয় এবং 2011 থেকে আমাদের প্রেক্ষাপটে এটা স্বীকৃতি পাই এবং একটা সনদ তৈরি হয়। এই সনদটা দেখেন যে 2024 পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু অনুস্বাক্ষর করেন নাই। অনুস্বাক্ষর করার মানে হচ্ছে একটা সনদে, ইন্টারন্যাশনাল সনদে যদি অনুস্বাক্ষর করে তাহলে তার দেশের আইন এবং সংবিধানের মধ্যে ওই বিষয়গুলো আনতে হবে এবং আইনের মাধ্যমে এই কেউ যদি হত্যা হয়, গুম হয় রাষ্ট্র কর্তৃক, তাহলে সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেই হবে। কিন্তু উনি স্বাক্ষর করলেন না। স্বাক্ষর কবে করা হলো? 29 আগস্ট, অর্থাৎ গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি হচ্ছে গতকালকে উনি স্বাক্ষর করার পর একটা কথা উনি বলেছিলেন যে আমার জীবনে আজকের এই মুহূর্তটা অত্যন্ত কঠিন একটা মুহূর্ত এবং আমার জন্য অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত। আপনারা যারা টেলিভিশন দেখেছেন বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে দেখেছেন, ওনার এই আত্মতৃপ্তি যে আন্তর্জাতিক গুমের যে সনদ, এই সনদে উনি অনুস্বাক্ষর করেন এবং উনি তার তৃপ্তিটা প্রকাশ করেন বাংলাদেশের জনগণের কাছে। আমরা শুধু এক আয়নাঘর নিয়ে লাফালাফি করতেছি, অর্থাৎ আয়নাঘর আমরা সবাই ধারণা করতেছি আয়নাঘরটা এক ঢাকার ক্যান্টনমেন্টের ভিতরে কোনো এক জায়গায় মাটির নিচে আয়নাঘর অবস্থিত, যদিও এর চাক্ষুষ এটা এখনও সেইভাবে আসে নাই। আয়নাঘর আমরা ভাবতেছি একটা মাটির নিচে ওইটা একটা বড় বিল্ডিং করে ওখানে আয়নাঘর তৈরি করা হয়েছে। ক্যান্টনমেন্টের শুধু একটা বিল্ডিং না, ক্যান্টনমেন্টের নিচে কয়েকটা বিল্ডিং। আপনারা আজকে সকালে একটা টক শো দেখতেছিলাম যে আয়নাঘর থেকে ফেরত আসার পর তার অভিব্যক্তি ব্যক্ত করতেছে আয়নাঘরের মধ্যে সে কীভাবে আসে। তো 94 দিন উনি বন্দী ছিলেন একজন সফটওয়্যার এক্সপার্ট, কম্পিউটার এক্সপার্ট ব্যক্তিকে চোখ বেন্দে করে রাখছে, কারো চেহারা দেখেন নাই। এবং এক সময় ওখান থেকে নিয়ে ওইটা পুরাতন বিল্ডিং এবং ওখান থেকে নিয়ে আরেকটা প্রায় 15-20 মিনিট হাতিয়ে নিয়ে যে আরেক বিল্ডিংয়ের মধ্যে গেছে এবং উনি এক সময় দেখছেন যখন চোখটা খোলা হয় শুধুমাত্র বাথরুমে যাওয়ার জন্য চোখ খোলা হয় আর খাবারের সময় চোখ খোলায়, কিন্তু মানুষকে দেখার কোনো সুযোগ নেই। উল্টো দিকে তাকাতে হবে, অর্থাৎ পিছনের দিকে তাকায় থাকবেন। পিছনের দিকে তাকায় তখন তার চোখটা খোলায় এবং বলে যে করে, এবং তাকে একটা জামা এবং একটা লুঙ্গি দেওয়া হয়েছিল। এটা খুব মর্মান্তিক। তার যে বক্তব্য আজকে সকালে দেখলাম আমি, গতকালকে রাতের সম্ভবত একটা টক শো, তাতে উনি বলতেছেন এটা হচ্ছে যমুনা টিভিতে এবং খুব মর্মান্তিকভাবে উপস্থাপন করলেন। একটু আগে প্রথমে নুরুজ্জামান বলেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আজমির এবং ব্যারিস্টার হচ্ছে আরমান, এই দুইজন তাদের একজন 8 বছর পর আর একজন 9 বছর পর উদ্ধার হয়েছে। তাদের বক্তব্য আসলে খুব দুঃখজনক যে কি ভয়ঙ্কর অবস্থা। যে ব্যক্তি উদ্ধার হচ্ছে সে প্রতিটা মুহূর্তে মনে করতেছে যে আমাকে এই মুহূর্তে হয়তো আমাকে মেরে ফেলবে, হয়তো ওখান থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে আরেক আয়না করে, হয়তো যে ভাবতেছে আমারে নিয়ে যাচ্ছে হয়তো ক্রসফায়ার দেওয়ার জন্য এবং মেরে কোনো লাশ গুম করে দিবে। এর যারা জীবিত আছে তাদের বক্তব্য হচ্ছে এই, তার কী ভয়ঙ্কর। আর এই গুমের শিকার যে 709 জন, অধিকারের তথ্য মোতাবেক 709 জন গুম হয়েছে, তাদের মধ্যে 193 জন 193 জনের হদিস এখনও কেউ জানে না। 193 জনের হদিস এখনও কেউ জানে না। আর বাকি কেউ মারা গেছে, তাদের সন্ধানটা পেয়েছে কারা, এইরকম হয়েছে। বেশিরভাগ হচ্ছে লাশ গায়েব করে দেওয়া হয়েছে। কিন্তু একটা বিষয় দেখেন, কোথাও আরেকটা আইনগত জটিলতা যেটা সৃষ্টি হয়, অর্থাৎ মনে করেন যে আমি গুম হয়েছি, আমার নামে আমার সম্পদ আছে, ব্যাংকে টাকা আছে, আমার বাড়িঘর আছে, আমার সন্তানরা কিন্তু কোনো অবস্থায় ওইটা আমার নিশ্চিত মৃত্যু না হওয়া পর্যন্ত এই সম্পত্তি কোনোভাবেই তার সন্তানরা পাবে না, অর্থাৎ মিউটেশন করতে পারবে না, তার দখলি শর্ত নিতে পারবে না। আর একটা হচ্ছে সে বিক্রিও করতে পারবে না, তাদের যদি অর্থনৈতিক অসুবিধা হয় সে বিক্রিও করতে পারবে না, যেহেতু মিউটেশন হচ্ছে না। তাহলে এইটা কত বড় একটা অমানবিক কাজ। আমরা অলওয়েজ জানি যে মানুষের বিরুদ্ধে অপরাধ করে, কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে একমাত্র রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন কিভাবে করে, অর্থাৎ আমাকে সাংবিধানিকভাবে
সংবিধান মোতাবেক আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে আমি যদি নির্যাতনের শিকার হই, আমি যদি মারা যাই, তাহলে আমার পরিবার আইনগত সহযোগিতা নেবে থানা পর্যায়ে। এটা রাষ্ট্রের একটা অধিকার, অথবা ডাক্তারের কাছে চিকিৎসা করাবে। যদি সে না পারে, যে না পায়, আইনগত অধিকার যদি না পায়, তাহলে সেই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, অর্থাৎ রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন। এটা হচ্ছে সাধারণ বক্তব্য, সাধারণ কথা, যে আইনগত কথা, মানবাধিকারের কথা হচ্ছে রাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন করে। কিন্তু এই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের যে চরম শীর্ষে চলে গেছে, সেটা হচ্ছে মানুষ গুম করা। এইটা কিন্তু পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় যে গুম আইনটা তৈরি হয়েছে, সনদটা তৈরি হয়েছে একমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটেই এটা তৈরি হয়েছে। কারণ পৃথিবীর ইতিহাসে ওই একজন গুম হলেই সেইটা মানে ওই রাষ্ট্র একবারে জলে জ্বালাও পোড়াও করা আরম্ভ করে দেয়, প্রতিবাদ করা আরম্ভ করে। আর আমাদের 709 জন গুম হয়েছে, আমরা কথা বলতে পারি না। আর আপনারা বলেন যে, আপনারা যা শুনতেছেন, আপনারা বলেন যে এই 16 বছর বা 15.5 বছর আপনারা মুখ খুলতে পেরেছেন কিনা? এই সরকারের স্বৈরাচার সরকারের এগেনস্টে একটা ওয়ার্ড ব্যবহার করা গেছে কিনা? কেউ যদি ফেসবুকে লাইক দেয়, তার জন্য পর্যন্ত আইন আছে। কেউ যদি ফেসবুকে কমেন্ট করে, তার জন্য আইন, সাইবার ট্রাইব্যুনাল আইন করে তৈরি করেছে। সাংবাদিকদের মুখ বন্ধ করা হয়েছে, সাধারণ মানুষ, প্রতিবাদী মানুষদের প্রতিবাদ করার মুখ বন্ধ করা হয়েছে। আপনারা জানেন, এখানে সাংবাদিক ভাইরা জানেন যে একসময় আমরা দীর্ঘকালের একটা সংগঠন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, 1977 সাল থেকে আমরা কাজ করি। আমি নিজেও 77 সাল থেকে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হয়ে খুলনা এবং খুলনা বিভাগে বিভিন্ন রকম কাজ করে থাকি। আমরা নির্বাচনের সময় নির্বাচন পর্যবেক্ষণ করতাম আগে, কিন্তু 2014 সালে নির্বাচন পর্যবেক্ষণের পর আমাদের একটা রিপোর্ট নিয়ে আমাদের সংগঠনকে বন্ধ করে দেওয়া হবে। আমার খুলনা থেকে একটা রিপোর্ট গেছিল, নির্বাচন পর্যবেক্ষণের রিপোর্ট। শুধু তাই না, বন্ধ করার হুমকি তো আমার বাসায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা যে হুমকি দেওয়া হয়েছে যে আপনারা মানবাধিকার করেন, কোনোভাবে সরকারের এগেনস্টে কোনো কথা বলতে পারবেন না। আপনি দেখেন 14 সালের পর আমি আর নির্বাচনের পর্যবেক্ষণ আমার সংগঠন করে নাই। ঢাকা, খুলনা, সারা বাংলাদেশে আমরা কিন্তু পর্যবেক্ষণ করি না, কারণ নির্বাচনই নাই, তার পর্যবেক্ষণ করে কি হবে? তো আমি বলতে চাচ্ছি যে আমাদের মতো ব্যক্তিদেরও হুমকির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ প্রতিবাদ করলে কী হবে? আজকে ডাক্তার মোখলেসুর রহমানের বাবা, তিনি তো প্রতিবাদী ব্যক্তি, তিনি যে এখনও জীবিত আছে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এত প্রতিবাদ। কারণ ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, ওনার ছেলে অপহরণের পর থেকে ওনার সঙ্গে কথা হয় আমার। উনি তো প্রতিবাদী ব্যক্তি। এরকম প্রতিবাদী ব্যক্তি এখন সংস্কারের মুখে আমাদের তৈরি করতে হবে, আমাদের দেশকে সংস্কার করতে হবে এবং জনসাধারণের অধিকার প্রতিষ্ঠার জন্য অধিকার যেরকম কাজ করে যাচ্ছে, আমরা অধিকারের পাশে আছি, অধিকারের সঙ্গে আমরা কাজ করে যাব।